नमस्कार योर इंटरनेट स्कूल चैनले तुम्हारे सकल के स्वागत। तो आज के আমরা তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 10 নম্বর অর্থাৎ জীববৈচিত্র্য পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ এই অধ্যায়টার 5 নম্বর পার্ট অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ ও বন্যপ্রাণী ও তাদের সংরক্ষণ এই দুটো পার্ট একসঙ্গে করে এটা আমাদের 5 নম্বর পর্ব হতে চলেছে। এর আগে আমরা 4টে পর্ব ইউটিউবে আপলোড করা আছে, তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। ক্লাস 8 পরিবেশ বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে গেলে দেখতে পাবে। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশানে আগের পার্টগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গেলেও তোমরা দেখতে পাবে। এই পার্টটা হয়ে গেলে তোমাদের 10 নম্বর অধ্যায়টা পুরো কমপ্লিট হয়ে যাবে। এরপর এই অধ্যায়টার ওপরে একটা সাজেশান রেডি করেছে তোমাদের প্রিয় সুব্রদীপ স্যার, সেই সাজেশানটার ভিডিওটা আসবে, ঠিক আছে? তো চলো এবার শুরু করা যাক। তো প্রথমে বলেছে আমরা ইতিমধ্যে দেখেছি যে মানুষের জীবন নানাভাবে জীববৈচিত্র্যের ওপর নির্ভরশীল। কী ধরনের নির্ভরশীলতা, কোন ধরনের জীবের ওপর নির্ভর করা হয়? একে বলেছে খাদ্য, 2 বলেছে বাসস্থান, 3 বলেছে পোশাক, 4 বলেছে জ্বালানি, 5 বলেছে বাণিজ্যিক উপকরণ, 6 বলেছে ওষুধ। এবারে এই ছকটা আমি দেখাচ্ছি। আমার কাছে যে কোম্পানির সহায়িকাটা আছে সেটা হচ্ছে রায়ন মার্টিন কোম্পানির সহায়িকা। তোমাদের কাছে যদি অন্য কোনো কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে তোমরা সেখান থেকে খুঁজে করে নিতে পারো। আর যদি তোমাদের কাছে কোনো কোম্পানির সহায়িকা না থেকে থাকে তাহলে আমি উত্তরটা দেখাচ্ছি, সেটা তোমরা একটু লিখে নিও। তো দেখো, প্রথমটার উত্তরটা হবে হচ্ছে খাদ্য, ধান, গম, ডাল, সবজি প্রভৃতি উদ্ভিদ, মাছ, মুরগি প্রভৃতি প্রাণী। বাসস্থান হচ্ছে বাঁশ, শাল, মেহগিনি, দেবদারু প্রভৃতি উদ্ভিদ। পোশাক হচ্ছে কার্পাস, শন, পাট প্রভৃতি উদ্ভিদ। জ্বালানি হচ্ছে উদ্ভিদ। বাণিজ্যিক উপকরণ হচ্ছে কফি, চা, রাবার প্রভৃতি উদ্ভিদ। রেশম, মদ, মৌমাছি প্রভৃতি প্রাণী। ওষুধ হচ্ছে তুলসী, বাসক, সিংকনা প্রভৃতি উদ্ভিদ। তে বলেছে কিন্তু মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জীববৈচিত্র্যের নানাভাবে সংকোচন ঘটছে। সংকোচন মানে হ্রাস পাচ্ছে আর কি, মানে কমে আসছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নানা ধরনের বন্যপ্রাণীরা। মানুষের যেসব আচরণের ফলে বন্যপ্রাণীর বিপন্নতা বাড়ছে সেগুলি হলো, এটা প্রশ্ন আসতে পারে যে মানুষের যেসব আচরণের ফলে বন্যপ্রাণীদের বিপন্নতা বাড়ছে সেগুলো লেখো। তখন তোমাকে এখান থেকে হায়েস্ট 5 নম্বরে আসতে পারে, যে কোনো 5টা লিখতে হবে। প্রথমে বলেছে সম্পদের যথেচ্ছ ব্যবহার, বন কেটে ফেলা, বন্যপ্রাণীর বাসস্থান নষ্ট করে ফেলা, পরিবেশকে দূষিত করা, অন্য দেশ বা জায়গা থেকে অপরিচিত প্রজাতিকে নিয়ে আসা, আবহাওয়ার পরিবর্তন, শিকার করা বা বন্যপ্রাণীর দেহের নানা অংশকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা। যেমন একটা উদাহরণ হিসাবে তোমরা বলতে পারো হাতির দাঁত থেকে বিভিন্ন শৌখিন দ্রব্য তৈরি করা হয়, সেই জন্যে হাতির সংখ্যা বিপুল পরিমাণে কমে যাচ্ছে। পরবর্তীতে বলেছে নিচের তালিকায় নাম দেওয়া প্রাণী কোন কোন পরিবেশে পাওয়া যায় এবং এদের বিপন্নতার কারণ পরের পাতায় লেখাগুলো পড়ে এবং অন্যান্য সূত্রে খোঁজখবর নিয়ে নিচে লেখো। তাহলে এই ছকটা আমরা একটু পরে করছি, ঠিক আছে? একটু দেখে নাও। প্রাণীর নাম কোন কোন পরিবেশ থেকে এদের সমস্যা: শকুন, একশৃঙ্গ গন্ডার, বাগরোল, মেছো বিড়াল, গঙ্গার শুশুক। এই পাতাটা পড়লে তবে বোঝা যাবে। এই ছকটা আমি একটু পরে দেখাচ্ছি। পরবর্তী প্রশ্নটা এখানে বলেছে এছাড়াও এরকম আরও যে অসংখ্য প্রাণী আছে যারা বিপন্ন বা বিলুপ্তির মুখোমুখি, তাদের কথা জানবো কী করে? এখানে হচ্ছে IUCN এর পুরো নামটা দেওয়া আছে, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব পরে, ঠিক আছে? পুরো নামটা দেখে নাও, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এই নামটা রেডি রাখবে। নামের একটি আন্তর্জাতিক সংস্থা বিপন্ন জীবদের একটা তালিকা প্রকাশ করে। তাহলে কোন আন্তর্জাতিক সংস্থা বিপন্ন জীবদের একটা তালিকা প্রকাশ করে? তখন তোমাকে লিখতে হয় IUCN বা IUCN এর পুরো নাম। এই তালিকার নাম কি? রেড ডেটা বুক। এই প্রশ্নটা খুব আসে যে রেড ডেটা বুক কি, বা টিকা লেখো রেড ডেটা বুক, এটা একদম রেডি রাখতে হবে, ঠিক আছে? এদের তালিকায় বিভিন্ন প্রজাতিকে নানা স্তরে বা ক্যাটাগরিতে ভাগ করা হয়, ঠিক আছে? এই পিরামিডটা একটু রেডি রাখবে, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে বিলুপ্ত, এ ধরনের প্রজাতির শেষ প্রাণীটিও মৃত্যু হয়েছে, আর কোনো দিনই একে দেখা যাবে না। তারপরে আসছে হচ্ছে 2 নম্বর ভাগ বন্যপ্রাণী। এ ধরনের প্রজাতিকে কৃত্রিমভাবে প্রজনন ঘটিয়ে বা চিড়িয়াখানায় বন্দি অবস্থায় বাঁচিয়ে রাখার চেষ্টা চালানো হচ্ছে। এরপরে হচ্ছে 3 নম্বরে অতি সংকটপন্নভাবে
বিপন্ন, নিকট ভবিষ্যতে যে কোনো সময় প্রজাতিটি স্থায়ীভাবে হারিয়ে যেতে পারে। এবার হচ্ছে বিপন্ন, নিকট ভবিষ্যতে না হলেও বন্য পরিবেশে এদের বিলুপ্তির সম্ভাবনা যথেষ্টই। এবার হচ্ছে কম বিপদগ্রস্ত, যখন কোনো প্রজাতিভুক্ত জীবের সংখ্যা স্বাভাবিকের থেকে কম হলেও ওপরের 3টি ক্যাটাগরিতে 3, 4, 5 এদের অন্তর্ভুক্ত করা যায় না। ঠিক আছে, 3, 4, 5 মানে এইখানে অতি সংকটপন্নভাবে বিপন্ন, বিপন্ন আর বিপদগ্রস্ত। পরবর্তীতে 7 বলেছে তথ্য অনুপস্থিত, এই প্রজাতিভুক্ত প্রাণীদের আচার আচরণ খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা হলেও বিস্তৃতি বা সংখ্যার প্রাচুর্য নিয়ে সঠিক তথ্য অনুপস্থিত। এবার 8 বলেছে যখন কোনো প্রজাতির প্রাণীকে ওপরের কোনো মাপকাঠিতে ফেলা যায় না তখন তাকে সমীক্ষা করা হয়নি এমন গোষ্ঠীতে রাখা হয়। তথ্যের অভাবে ওপরে 7 আর 8-এর ক্যাটাগরি পিরামিডে স্থান দেওয়া যায় না। তাহলে কোন ক্যাটাগরিকে পিরামিডে স্থান দেওয়া যায় না, তখন তোমাকে লিখতে হবে 7 আর 8 নম্বর, মানে হচ্ছে তথ্য অনুপস্থিত আর সমীক্ষা করা হয়নি, এগুলোকে পিরামিডে স্থান দেওয়া যায় না। তাহলে এই প্রশ্নটা আসতে পারে, রেডি রাখতে হবে। ঠিক আছে, বলেছে ভারতবর্ষে এমন কতগুলো বিশেষ বিপন্ন প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়ান লায়ন, একশৃঙ্গ গন্ডার, লায়ন টেল ম্যাকাক, খাঁড়ির কুমির, শকুন, রেড পান্ডা, তুষার চিতা, গঙ্গার শুশুক। ঠিক আছে, তাহলে ভারতবর্ষে বিশেষ বিপন্ন প্রাণীদের নাম লেখো কয়েকটা, তখন তোমাকে এইখান থেকে লিখতে হবে। তাহলে এটা একটু রেডি রাখতে হবে। এইবার আমরা এইখানে ছকটা রেডি করব। ঠিক আছে, এই ছকটা আমি রায়মার্টিন কোম্পানির সহায়িকা থেকে দেখাচ্ছি। দেখো, শকুন কোন কোন পরিবেশে থাকে? গ্রাম বা শহরের শেষ প্রান্তে ঝাঁকড়া গাছে। একশৃঙ্গ গন্ডার কোন পরিবেশে থাকে? বন বিধৌত সমভূমি বা জলা জায়গার আশপাশের লম্বা ঘাসের জঙ্গলে। বাগরোল মেছো বিড়াল ঝোপ জঙ্গল, খাঁড়ি, নলখাগড়ায় ভরা বাদাবন জলাভূমিতে। গঙ্গার শুশুক হচ্ছে মিষ্টি জলের নদী, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র প্রভৃতি। ঠিক আছে, তাহলে গঙ্গার শুশুক কোন ধরনের নদীতে পাওয়া যায়, এই প্রশ্নটা আসতে পারে, তখন রেডি রাখতে হবে মিষ্টি জলের নদী। পরবর্তীতে বলেছে এদের বিপন্নতার কারণ। শকুনের বিপন্নতার কারণ কি? গবাদি পশুর মৃতদেহে বর্তমান ব্যথার ওষুধ ডাইক্লোফেনাক, যা শকুনের বৃক্ক নষ্ট করে দেয়। মৃত পশুদের মাটিতে পুঁতে ফেলার ফলে খাদ্যাভাব, এর কারণে শকুন বিপন্ন হচ্ছে। একশৃঙ্গ গন্ডার চোরাশিকারীদের উপদ্রব, বনভূমি ধ্বংসের ফলে স্বাভাবিক বাসস্থানের অবলুপ্তি। বাগরোল মেছো বিড়াল স্বাভাবিক বাসস্থানের অবলুপ্তি, প্রাকৃতিক খাদ্যের সংকট। গঙ্গার শুশুকের বিপন্নতার কারণ কি? নদীর জলের স্বাভাবিক গভীরতা হ্রাস, নদীর জলের দূষণ, নদীর গতিপথ পরিবর্তন, নদীর ছোট ছোট অংশে বিভক্ত হওয়া। পরবর্তীতে বলেছে বিপন্ন জীবকে কিভাবে বাঁচানো সম্ভব। ঠিক আছে, আমরা তো জানলাম যে কোনগুলো বিপন্ন জীব, এগুলোতে আমরা জানলাম। এবার হচ্ছে বিপন্ন জীবকে কীভাবে বাঁচানো সম্ভব সেগুলো সম্পর্কেও আমরা একটু জেনে নিই। তাহলে বহু প্রাচীন কাল থেকে বিপন্ন জীবকে রক্ষা করার জন্য নানা দেশে নানা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। প্রাকৃতিক সম্পদের অন্তর্গত জীববৈচিত্র্যকে সংরক্ষণের জন্য গৃহীত সকল পদ্ধতিকে একত্রে জিন ব্যাংকস বলা হয়। তাহলে জিন ব্যাংকস কাকে বলে, এই প্রশ্নটা আসতে পারে, তখন তোমাকে এটা রেডি রাখতে হবে যে প্রাকৃতিক সম্পদের অন্তর্গত জীববৈচিত্র্যকে সংরক্ষণের জন্য গৃহীত সকল পদ্ধতিকে একত্রে জিন ব্যাংকস বলা হয়। একে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীকে যখন এদের প্রাকৃতিক পরিবেশে সাধারণ বাস্তুতন্ত্র বা মানুষের তৈরি বাস্তুতন্ত্র সংরক্ষণ করা হয় তখন ওই জীবের স্বাভাবিক বাসস্থান বা মানুষের তৈরি বনকে সংরক্ষিত বন বলে ঘোষণা করা হয়। এটা আবার নানা ধরনের হয়। অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, ভূপ্রাকৃতিক দৃশ্য, এই ধরনের সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলা হয়। আচ্ছা, এই প্রশ্নটা তো এখান থেকে রেডি করলে, এবারে হচ্ছে তোমরা ভালোভাবে রেডি রাখার জন্য তোমাদের কাছে যে সহায়িকাটা উপস্থিত আছে সেই সহায়িকা থেকে একটু রেডি করবে, তাহলে বেটার হয় আর কি। ঠিক আছে, টিকা লেখা হিসাবে আসতে পারে ইনসিটু সংরক্ষণ কাকে বলে, এক্সিটু সংরক্ষণ কাকে বলে, বায়োস্ফিয়ার রিজার্ভ কি, অভয়ারণ্য কাকে বলে, ভূপ্রাকৃতিক দৃশ্য কাকে বলে, এগুলো একটু সহায়িকা থেকে রেডি রাখবে। পরবর্তীতে বলেছে আবার যে সকল জীবকে কোনোভাবেই তার স্বাভাবিক বাসস্থানে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে না তাদের স্বাভাবিক বাসস্থান থেকে দূরে অন্য কোনো স্থানে যেমন চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেনে রেখে বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করে কৃত্রিমভাবে সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয়।
এ ধরনের সংরক্ষণকে এক্সিটু সংরক্ষণ বলা হয়। এছাড়াও বিশেষত অণুজীব ও উদ্ভিদ জিন কোষ কয়লা বীজকে গবেষণাগারে সংরক্ষণ করে রাখা হয়। এক্সিটু সংরক্ষণ কাকে বলে, এই প্রশ্নটাও খুব আসে, এটাও রেডি রাখবে। ঠিক আছে, এটাও কিন্তু সহায়িকা থেকে রেডি রাখবে। দেখো তোমাদের একটা জীববৈচিত্র্যের সংরক্ষণের একটা ছক দিয়েছে। ঠিক আছে, এই ছকটা রেডি রাখবে। ঠিক আছে, মানে শর্টকাটে মনে রাখার জন্য এই ছকটা রেডি রাখতে হবে। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, কৃত্রিম পরিবেশ বা কৃত্রিম প্রচেষ্টার মাধ্যমে সংরক্ষণ। প্রথমে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষিত অঞ্চল প্রোটেক্টেড এরিয়ার মাধ্যমে সংরক্ষণ করা হয়। কীভাবে হয়? ন্যাশনাল পার্কের মাধ্যমে হয়। উদাহরণ দিয়েছে করবেট, কাজিরাঙা, কানহা, সুন্দরবন, গরুমারা ইত্যাদি। এগুলো দিয়ে সব ড্যাশ পূরণ ছোট প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই জন্য রেডি রাখতে হবে। এবার হচ্ছে অভয়ারণ্য কাকে বলে, টিকা লেখো অভয়ারণ্য, এগুলো একটু সহায়িকা থেকে রেডি করে নিও। চাপড়ামারি, সজনেখালি, লেথিয়ান ইত্যাদি। এবার হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবন, নীলগিরি, নন্দাদেবী ইত্যাদি। এবারে হচ্ছে কৃত্রিম পরিবেশে বা কৃত্রিম প্রচেষ্টার মাধ্যমে সংরক্ষণের উদাহরণ দিয়েছে, যেমন দেখো চিড়িয়াখানা, অ্যাকোরিয়াম, গেম ফার্মস, আরবেরিয়া। তারপর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, জিন সংরক্ষণ, বীজ ও জনন কোষ সংরক্ষণ, কলা পোষণ, টিস্যু কালচার ইত্যাদি। ঠিক আছে, এবার হচ্ছে এইটা খুব আসে, বসুন্ধরা শিখর সম্মেলন বা আর্ট সামিট কি, এই প্রশ্নটা খুব আসে। হ্যাঁ, এটা রেডি রাখবে। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ বিষয়ক একটি বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে পরিবেশের বিভিন্ন সমস্যা ও তার নিয়ন্ত্রণের জন্য 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয়। একে এজেন্ডা 21 বলা হয়। এজেন্ডা 21 কি, এই প্রশ্নটা এলে তখন তোমাকে লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। এর মুখ্য বিষয়গুলো হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। ঠিক আছে, স্থিতিশীল উন্নয়ন কি, এটা তোমাদের ভূগোলে আছে, ভূগোল থেকে একটু রেডি করে নিও। এছাড়া তোমরা সহায়িকা থেকেও রেডি করে নিতে পারো। ঠিক আছে, তোমাদের ভূগোল বইতে একদম খুব সুন্দর দেওয়া আছে স্থিতিশীল উন্নয়ন কি, সেখানে গেলে তোমরা পেয়ে যাবে। বনের সংরক্ষণ, পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ, জল সম্পদের সঠিক ব্যবহার, সমুদ্রের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের স্বাস্থ্যের সুরক্ষা ইত্যাদি। পরবর্তীতে বলেছে, এবার নেক্সট টপিকে আমরা চলে আসছি, শেষ টপিক, কয়েকটি বিপন্ন বন্যপ্রাণী ও তাদের সংরক্ষণ। IUCN একটি আন্তর্জাতিক সংস্থা যারা প্রকৃতিতে বসবাসকারী বিভিন্ন জীবদের বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখেন এবং তাদের সংরক্ষণের জন্য উদ্যোগে সহায়তা করেন। IUCN এর বিচারে যেসব প্রাণীর বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রধান, এরকম কয়েকটি পরিচিত প্রাণীর কথা বলা হলো। ঠিক আছে, ফার্স্টেই আছে হচ্ছে শকুন। ঠিক আছে, এখানে হচ্ছে মেন প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে এইটা, শকুনের বাসা কিভাবে সৃষ্টি করে শকুনেরা। ঠিক আছে, শকুন কিভাবে হারিয়ে যাচ্ছে আর শকুনের অস্তিত্ব বিপন্ন হচ্ছে কেন, আর একটা আছে যে শকুনকে কিভাবে সংরক্ষণ করব আমরা, এই প্রশ্নটা খুব আসে। ঠিক আছে, শকুনদের বেশ বড়সড় চেহারা, তবে মোটেই সুন্দর নয়, কালচে খয়েরি শরীরের রং, রোগা, লম্বা, পালকহীন, বাঁকা গলা। ওই লম্বা গলা পশুর মৃতদেহের মধ্যে ঢুকিয়ে দেয় খাবার সংগ্রহের জন্য। তাহলে শকুনরা কীভাবে খাবার সংগ্রহ করে, যদি কঠিন প্রশ্ন আসতে পারে তখন এখান থেকে লিখে দিও। বিশ্রামের সময় তাদের পেছন দিকের সাদা অংশ দেখা যায়, আর ওড়ার সময় যখন ডানাগুলো মেলে দেয় তখন নিচের সাদা পালক দেখেই তাদের চেনা যায়। তাহলে শকুনকে কীভাবে চেনা যায় তার দুটো পদ্ধতি বর্ণনা করো, তাহলে তোমাকে এখান থেকে লিখতে হবে। এবার হচ্ছে সাফাই কর্মী শকুন। ঠিক আছে, এত ইজি প্রশ্ন সচরাচর এখন পড়বে না, তাও মানে এমনি পড়ে রাখো আর কি রিডিং। ঠিক আছে, গ্রামের কিংবা শহরের শেষ প্রান্তে লম্বা বা ঝাঁকড়া গাছে শকুনরা থাকতো, দল বেঁধে অপেক্ষায় থাকতো কখন একটা মরা পশু আসবে। ভাগাড়ে বা অন্য কোথাও মরা পশুর দেহ পেলেই ওরা ওই পশুর ওপর বসে প্রয়োজনীয় খাবার সংগ্রহ করত। শহরের যাবতীয় আবর্জনা স্তূপ থেকে মৃত প্রাণীর সব খেয়েই ওদের জীবন চলত, ফলে সব পচে মহামারী সৃষ্টিকারী জীবাণুরা বিস্তার লাভ করতে পারত না। এবার হচ্ছে শকুনের বাসা, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, রেডি রাখবে। অশ্বত্থ, বট, শিরীষ, তাল, তেঁতুল, শিমুল, পাকুড় প্রভৃতি গাছের ডালে ওরা বাসা বাঁধত। কাঠকুটো ডালপালা জোগাড় করে ডালের খাঁজে বেশ শক্তপোক্ত বাসা ছিল ওদের। সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে ওরা বাসা বাঁধে, ডিম পাড়ে। একটা পাখি একটাই ডিম পাড়ে, তাহলে শকুন কটা ডিম পাড়ে, একটাই ডিম পাড়ে। ঠিক আছে,
বহুতল বাড়ি তৈরির প্রয়োজনে গাছগুলো কেটে ফেলায় শকুনের বাসা বাঁধার জায়গা ক্রমশ হারিয়ে যাচ্ছে। এবার হচ্ছে শকুনের হারিয়ে যাওয়ার কথা। আমাদের গ্রামেগঞ্জে ও শহরের প্রান্তে শকুনরা একসময় আকাশ কালো করে ডানা মেলে উঠত, তাদের আর এখন দেখতে পাওয়া যায় না। হারিয়ে যাওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে ধরা পড়ল এক ভয়ঙ্কর তথ্য। শকুনদের দল সাধারণত মৃত পশু পাখি খেয়ে বেঁচে থাকে। পোষা গরু মোষদের বিভিন্ন অসুখে, বিশেষত হাড়ের অসুখে দেওয়া হয় এক বিশেষ ওষুধ, সেটা হচ্ছে ডাইক্লোফেনাক। ব্যথা কমানোর জন্য তাদের মৃতদেহ ওই ওষুধ থেকে যেত। এই ডাইক্লোফেনাক ও শকুনের কিডনি বা বৃক্ককে নষ্ট করে দেয়। এক সময় যত্রতত্র মরে পড়ে থাকতে গেল শকুনের দলকে। এছাড়াও এখন আর গ্রামেগঞ্জে মরা গবাদি পশুদের ভাগাড়ে না ফেলে পুঁতে দেওয়া হয়। ফলে শকুনের খাদ্য সংগ্রহ করার সংস্থানও কমে গেছে। পর্যাপ্ত খাদ্যের অভাবে শকুনদের ছানারা প্রায়ই মারা পড়ে। শকুনের সংরক্ষণ 2006 সালের মার্চ মাসে ভারত সরকার ডাইক্লোফেনাককে নিষিদ্ধ ঘোষণা করলেন। তাহলে কোন সালে ডাইক্লোফেনাক নিষিদ্ধ হয়, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, রেডি রাখবে। আর শকুনের সংরক্ষণ কিভাবে হয় সেটাও ইম্পর্টেন্ট, এটাও রেডি রাখবে। শকুনদের সংরক্ষণ করার প্রচেষ্টা শুরু হলো। শকুন অনেক দিন বাঁচে, আবার এদের জীবনের বিকাশ বেগ ধীরগতিতে হয়, তাই শকুনকে আবার তার আগের জায়গায় ফিরিয়ে আনতে বেশ কয়েক দশক লেগে যাবে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শকুন পুনর্বাসন কেন্দ্র খোলা হয়েছে। তাহলে শকুন পুনর্বাসন কেন্দ্র একটা নাম বলো, তখন তোমাকে লিখতে হবে হরিয়ানার পিঞ্জর এবং পশ্চিমবঙ্গের উত্তরে রাজাভাতখাওয়া বিশেষ উল্লেখযোগ্য। এখন শকুনের সকল প্রজাতি সংরক্ষিত আছে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে। তাহলে শকুনের সকল প্রজাতি কোন আইনের দ্বারা সংরক্ষিত আছে, তখন তোমাকে বলতে হবে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের দ্বারা সংরক্ষিত আছে। ঠিক আছে, এটা রেডি রাখতে হবে। এবার হচ্ছে মেছো বিড়াল বা যার আরেক নাম হচ্ছে বাগরোল, বন্য বিড়াল। ঠিক আছে, একে বন্য বিড়াল নামেও ডাকা হয়। কোথায় পাওয়া যায়? সাইবেরিয়ার বরফ ঠান্ডা এলাকা থেকে আমাজনের সূর্যের আলো না পৌঁছানো বর্ষাবন কিংবা লাদাখের মরু এলাকা থেকে পশ্চিমবঙ্গের জলাভূমি বা বাদাবন, ভূপ্রকৃতির এবং আবহাওয়ার এই চরম বিপরীত অবস্থাতেও গোটা পৃথিবী জুড়ে যে প্রাণীরা টিকে আছে তারা হলো বিড়াল জাতীয় অর্থাৎ বনবিড়াল, ওয়াইল্ড ক্যাট। বন্য বিড়াল বলতে আমরা সাধারণত বাঘ, সিংহ বা চিতাবাঘকেই বুঝি। বাঘ আমাদের জাতীয় পশু, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পশু এক বন্য বিড়াল, তার নাম হচ্ছে মেছো বিড়াল বা বাগরোল। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি, তখন তোমাকে লিখতে হবে মেছো বিড়াল বা বাগরোল। ঠিক আছে, মেছো বিড়ালের গঠন, আচরণ, বাসস্থান মোটামুটি ইম্পর্টেন্ট, রেডি রাখবে একটু। আকারে বড়সড়, হুলো বিড়ালের দ্বিগুণ বা তারও বেশি, আর একসারি ছোট খসখসে লোম শরীরকে রক্ষা করার জন্য। গায়ের রং মেটে ধূসর বা জলপাই রঙের সঙ্গে খয়েরি মেশানো। ধূসর রং এর সারা গায়ে কালো লম্বা ছোপ, আর মাথা থেকে ঘাড় পর্যন্ত 4 থেকে 6টি কালো ডোরা রেখা নেমে গেছে। বেটে মোটাসোটা লেজ বরাবর কালো দাগের পটি। সামনের পায়ের আঙুলের মাঝখানে চামড়া অনেকটা জোড়া মতন। খালবিল, ঝিল, বাদাবনের জলাভূমি থেকে ঝোপ জঙ্গল বা ঘন জঙ্গল সব জায়গাতেই এদের দেখা যায়। এরা নিশাচর, সাঁতারেও খুব দক্ষ। সাধারণত মাছ শিকার করলেও কাঁকড়া, শামুক, ইঁদুর বা পাখি খেয়ে পেট ভরায়। এবার হচ্ছে মেছো বিড়ালের সংকট ও সংরক্ষণ। কিন্তু যেখানে এককালে ঝোপ জঙ্গল বা খড়ি, নল, হোগলায় ভরা জলাভূমি ছিল, সেখানে তৈরি হয়েছে বড় বড় রাস্তা, আবাসন প্রকল্প ও শপিং মল। কোথাও তৈরি হচ্ছে কলকারখানা আর ইটভাটা। ফলে হারিয়ে যেতে বসে বাগরোলের বাসস্থান, আর ক্রমশ কমছে তাদের প্রাকৃতিক খাবার। এর ফলে বাগরোলেরা কখনো কখনো হাঁস মুরগির লোভে মানুষের বসতি এলাকায় চলে আসতে বাধ্য হয়, আর মানুষের হাতে মারাও পড়ে। এদের বাসস্থান সুরক্ষিত না হলে এবং এদের হত্যা করা সম্পূর্ণ বন্ধ না হলে বিপন্ন এই প্রাণীটি একদিন পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে। ঠিক আছে, এবারে হচ্ছে গঙ্গা শুশুক। গঙ্গা শুশুকের বাসস্থান, স্বভাব ও গঠন, এটা একটু ইম্পর্ট্যান্ট, এটা খুব আসে। মিষ্টি জলে স্তন্যপ্রায়ী প্রাণীর বাস গঙ্গা, ব্রহ্মপুত্র নদী আর তার উপনদীতে। গঙ্গা শুশুকের বাসস্থান কোথায়, এটা আসে। ঠিক আছে, লম্বা নাক,
নাকের নাম কি? রস্ট্রাম। আর মুখ বন্ধ থাকা অবস্থাতেও ওপর আর নিচের চোয়ালে দৃশ্যমান দাঁত দিয়ে এদের সহজেই চিনিয়ে দেয়। এদের চোখে কোনো লেন্স থাকে না। তাহলে হচ্ছে কোন প্রাণীর চোখে কোনো লেন্স থাকে না? তখন তোমাকে বলতে হবে শুশুকের। তাই এরা কার্যত অন্ধ। যদিও এরা আলোর দিক আর তীব্রতা বুঝতে পারে, তাহলে এরা আশপাশে কি আছে বোঝে কি করে? খুব সম্ভবত নাসাগহ্বরে থাকা ডরসাল বার্সা নামের একটা যন্ত্রের সাহায্যে শুশুক একরকম শব্দ ছেড়ে দেয়। তাহলে এই প্রশ্নটা আসবে যে শুশুক কিভাবে তার আশপাশে কোনো বস্তু আছে কিনা কিভাবে বোঝে, তখন তোমাকে এটা লিখতে হবে। ঠিক আছে, এইখান থেকে সেই শব্দ সামনের কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে এলে শুশুক সেটা শুনে বুঝতে পারে সামনে কত দূরে কী জিনিস আছে। এই পদ্ধতিকে বলা হয় ইকোলোকেশান। ঠিক আছে, ইকোলোকেশান কি? এই প্রশ্নটাও আসতে পারে। ঠিক আছে, এই প্রশ্নটাও রেডি রাখবে। বাদুড় বা চামচিকেরাও এই পদ্ধতিতে চলাফেরা করে বা শিকার ধরে। এছাড়াও শুশুকের ঘ্রাণ শক্তি প্রবল। তাহলে শুশুকের ড্যাশ প্রবল, তখন তোমাকে লিখতে হবে ঘ্রাণ শক্তি প্রবল। ড্যাশ পূরণ আসতে পারে। ইকোলোকেশান কি? এই প্রশ্নটা আসতে পারে। আর শুশুক কিভাবে তার সামনে কোনো বস্তু আছে তা বুঝতে পারে। ঠিক আছে, এই প্রশ্নটার জন্য রেডি রাখবে। এদের দেহ ধূসর বাদামি বা কুচকুচে কালো রঙের। দেহের মাঝখানটা মোটা, দুপ্রান্ত সরু আর সুচালো। এদের গায়ে লোম থাকে না। চামড়ার নিচে সঞ্চিত পুরু চর্বি স্তর ব্লাবার জলের তলায় এদের শরীরকে গরম রাখে। ঘাড় না থাকায় এদের মাথা আর ধর আলাদা করা যায় না। মুখের সামনে ঠোঁট দুটো অনেকটা চঞ্চুর মতো প্রলম্বিত। এদের প্রতিটি চোয়ালে 27 থেকে 32টা ছোট দাঁত থাকে। তাহলে শুশুকের চোয়ালে দাঁতের সংখ্যা কত? তখন তোমায় বলতে হবে 27 থেকে 32টা। শুশুকের দাঁতগুলো সব একই ধরনের। কাটা বা চিবানোর জন্য আলাদা আলাদা ধরনের দাঁত থাকে না। এদের নাকের ফুটো লম্বাটে থাকে চঞ্চুর গোড়ায়। এরা নিজেদের ইচ্ছে মতো ওই ফুটো খুলতে আর বন্ধ করতে পারে। জলের ওপরে ভেসে উঠে বাতাস থেকে শ্বাস নেয়। শুশুকের সামনের পা দুটো ফ্লিপারে পরিণত হয়েছে। শুশুকের সামনের পা দুটো কিসে পরিণত হয়েছে? তখন তোমাকে লিখতে হবে ফ্লিপারে। এগুলোর সাহায্যেই শুশুক জলে সাঁতার কাটে। এদের লেজটা ওপর নিচে চ্যাপ্টা। বর্ষায় ভরা নদীতে উজান বেয়ে এরা ছোট ছোট উপনদীতে পৌঁছে যায়। আবার শুকনো মরশুমে নদীর মূল স্রোতে ফিরে আসে। এরা মাংসাশী। ইকোলোকেশনের সাহায্যে এরা নদীর তলায় কাদামাটিতে লুকিয়ে থাকা জীবদের শিকার করে। মাছ আর নানা ধরনের জলজ অমেরুদণ্ডী প্রাণী যেমন চিংড়ি এদের খাবার। শুশুকের খাবার কি? তখন তোমাকে এগুলো বলতে হবে। শিকারের সন্ধান পেলে লম্বা রস্ট্রাম দিয়ে এরা শিকার ধরে। রস্ট্রাম কি সেটা লিখতে হবে শুশুকের লম্বা নাক। এবার এই প্রশ্নটা তো আসবেই। গঙ্গা শুশুকের সংকট ও সংরক্ষণ সম্পর্কে যা জানো লেখো। এটা একদম রেডি রাখতে হবে। ঠিক আছে, শুশুক থেকে কিছু না রেডি রাখলেও এটা একদম রেডি রাখতে হবে। মানুষের নানান কাজের জন্য এদের অস্তিত্ব আজ বিপন্ন। নদীবাঁধ আর অন্যান্য নানা কারণে নদীর জলের গভীরতা কমে যাচ্ছে। নদীর মাঝে মাঝে বালির চর জেগে নদীকে ছোট ছোট অংশে ভেঙে দিচ্ছে। এর ফলে গঙ্গার শুশুকরা যাতায়াতের পথে বাধা পাচ্ছে। তাই এক শুশুক গোষ্ঠীর সঙ্গে অন্য শুশুক গোষ্ঠীর যোগাযোগ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আলাদা আলাদা ছোট ছোট গোষ্ঠীতে ভাগ হয়ে যাওয়া শুশুকদের প্রজননে নানা সমস্যা দেখা দিচ্ছে। শুশুকরা গঙ্গার এমন এক অঞ্চলে বাস করে যার চারপাশ জুড়ে ঘন জনবসতিপূর্ণ এলাকা। তার ফলে নদীর জলে দূষণের সমস্যা বড় হয়ে দেখা দেয়। এছাড়াও গঙ্গার পাড়ে থাকা নানা রাসায়নিক কারখানা, তেল পরিশোধনাগার বা অন্যান্য কলকারখানা বর্জ্য থেকেও নদীর জল দূষিত হয়। জল দূষণের ফলে নদীতে মাছের সংখ্যা কমে যাচ্ছে আর খাবারের অভাবে বিপদে পড়ছে শুশুকরা। মাছ ধরার জালে আটকে পড়েও এরা মারা যায়। গঙ্গা শুশুককে জাতীয় জলজ প্রাণী। তাহলে গঙ্গা শুশুককে কি হিসাবে ঘোষণা করা হয়েছে? তখন তোমাকে বলতে হবে জাতীয় জলজ প্রাণী। 1991 সালে বিহারের সুলতানগঞ্জ আর কাহালগাঁও এর মাঝে গঙ্গার 60 কিমি অঞ্চল জুড়ে গড়ে তোলা হয়েছে পৃথিবীর প্রথম শুশুক স্যাংচুয়ারি। তাহলে পৃথিবীর প্রথম শুশুক স্যাংচুয়ারি কোথা থেকে কোথা পর্যন্ত বা কোথায় আছে তখন তোমাকে লিখতে হবে। এটা বিক্রমশিলা গ্যাঞ্জেটিক
ডলফিন স্যাংচুয়ারি। স্থানীয় জেলেদের মধ্যে শুশুক সংরক্ষণের সচেতনতা বাড়াতে প্রচার করা হচ্ছে। উত্তরপ্রদেশের ব্রিজঘাট থেকে নারোরা মধ্যবর্তী গঙ্গার অঞ্চলকে শুশুক সংরক্ষণের জন্য রামসর স্থান অর্থাৎ সংরক্ষিত বিশেষ জলাভূমি হিসাবে চিহ্নিত করা হয়েছে। এগুলো সব 1 নম্বরের প্রশ্ন আসবে, তোমাদের একটু রেডি রাখতে হবে। একশৃঙ্গ গন্ডার। গন্ডারের স্বভাব, গঠন, বাসস্থান মোটামুটি ইম্পর্টেন্ট, অতটা কিছু নয়, একটু রিডিং পড়তে হবে। একশৃঙ্গ গন্ডার পৃথিবীর বিলুপ্তপ্রায় স্তন্যপ্রাণীদের অন্যতম। গন্ডারের দৃষ্টিশক্তি দুর্বল, এটা তাহলে আসতে পারে। গন্ডারের কি দুর্বল, তখন তোমাকে বলতে হবে দৃষ্টিশক্তি, কিন্তু ঘ্রাণ শক্তি খুব প্রবল। কানের পাতা গোলমতো ছড়ানো। এরা থাকে মূলত বন বিধৌত সমভূমি বা জলা জায়গার আশপাশে লম্বা ঘাসের জঙ্গলে। গন্ডার সাধারণত একা থাকে। লম্বা জঙ্গল ঠেলে এরা এদের জল খাওয়ার জায়গা আর খাবার খাওয়ার জায়গার মধ্যে চলাফেরা করে। এই লম্বা ঘাসের জঙ্গল এদের সুরক্ষাও দেয়। এরা মূলত খুব ভোরে, সন্ধ্যায় বা রাত্রের দিকে চড়ে বেড়ায়। তাহলে গন্ডার কোন সময় চড়ে বেড়ায়, তখন তোমাকে এগুলো লিখতে হবে। কঠিন প্রশ্ন হলে এগুলো আসবে, নাহলে সচরাচর আসে না। রেডি রাখতে হবে কী ধরনের প্রশ্ন আসছে, তুমি তো জেনে বসে নেই, তাই তোমাকে একটু রেডি রাখতে হবে। রোদ বেশি উঠে গেলে এরা গাছের ছায়ায় বিশ্রাম নেয়। বেশিরভাগ সময় এরা জল কাদায় গড়াগড়ি দিয়ে সময় কাটায়। গন্ডারের গায়ে মোটা চামড়ার প্রচণ্ড গরম থেকে তাকে বাঁচায়, আর তার গায়ের কাদার আস্তরণ তার দেহকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এই কাদার আস্তরণের আর একটা কাজও আছে। গন্ডারের চামড়ায় বাসা বাঁধা পোকামাকড় বা পরজীবীরাও ওই কাদার আস্তরণে চাপা পড়ে যায়। তাহলে গন্ডারের শরীরে কাদার বিভিন্ন উপকারিতা লেখো, তখন তোমাকে এগুলো লিখতে হবে। এরা মূলত শাকাশী। শাকাশী মানে হচ্ছে মানে শাক পাতা খেয়ে আর কি বেঁচে থাকে। লম্বা লম্বা ঘাস বা জলজ উদ্ভিদ, ছোট ছোট গাছপাতা, লতা পাতা, এমনকি ফলও এরা খায়। কোনো কারণে বিরক্ত হলে পূর্ণাঙ্গ পুরুষ গন্ডার পেছন দিকে প্রায় 3 থেকে 4 মিটার দূর পর্যন্ত মূত্রত্যাগ করে। গন্ডারের নিচের চোহালের কৃন্তক দাঁতটা খুব লম্বা হয়। তাহলে এইটা ড্যাশ পূরণ আসবে, রেডি রাখতে হবে, ঠিক আছে। এলাকা দখল বা অন্য কোনো কারণে অন্য গন্ডারের সঙ্গে সংঘর্ষের সময় এই দাঁত গভীর ক্ষত সৃষ্টি করার ক্ষমতা রাখে। এবার হচ্ছে পুরুষ আর স্ত্রী গন্ডার দুজনেরই নাকের ওপরে চামড়ার ওপর প্রায় 60 সেন্টিমিটার লম্বা একটা খড়গ বা শিং থাকে। গন্ডারের খড়গ কি দিয়ে তৈরি জানো? এই প্রশ্নটা খুব আসে। গন্ডারের খড়গ কি দিয়ে তৈরি, এটা রেডি রাখবে। কেরাটিন দিয়ে তৈরি। এই কেরাটিন হলো এক ধরনের প্রোটিন যা দিয়ে আমাদের নখ আর চুল তৈরি হয়। জন্মের পর বাচ্চা গন্ডারের কিন্তু খড়গ থাকে না। গন্ডারের 6 বছর বয়স থেকে এই খড়গ আস্তে আস্তে দেখা দিতে থাকে, ঠিক আছে। এটা একটা প্রশ্ন আসতে পারে যে টিকা লেখো গন্ডারের খড়গ, তাহলে এগুলো প্রত্যেকটা তোমায় লিখতে হবে। কোনো কারণে ভেঙে গেলে আবার নতুন করে গন্ডারের খড়গ গজায়। গন্ডার তার খড়গ ব্যবহার করে প্রধানত খাবার খোঁজ করতে, মাটি খুঁড়ে, গাছের মূলের খোঁজে। এছাড়াও প্রজনন ঋতুতে অন্য পুরুষ গন্ডারের সঙ্গে মারামারির সময়ও সে তার খড়গ ব্যবহার করে। গন্ডারের লোমহীন ধূসর রঙের চামড়ার ওপরটা ঢালের মতো খাঁজকাটা, দেখলে মনে হয় ঠিক যেন গায়ে একটা বর্ম পড়ে আছে। বর্মে 3টে ভাঁজ দেখা যায়, ঘাড়ের চারপাশে, কাঁধের ঠিক পেছন আর উড়ুর ঠিক সামনে। দেহের পাশের দিকে চামড়ায় বড় বড় গুটি থাকে। দেহের কোনো কোনো জায়গায় চামড়া প্রায় 4 সেন্টিমিটার পর্যন্ত পুরু হয়। চামড়ার নিচে প্রায় 2 থেকে 5 সেন্টিমিটার পুরু চর্বির স্তর থাকে। এদের সারা দেহে লোম না থাকলেও লেজের ডগায়, কানের আশেপাশে আর চোখের পাতায় লোম দেখা যায়। লোমগুলি কর্ষক প্রকৃতির। গন্ডারের একটা অদ্ভুত অভ্যাস হলো একই জায়গায় মলত্যাগ করা। তাহলে গন্ডারের একটা অদ্ভুত অভ্যাসের নাম লেখো, তখন এটা বলতে হবে। ফলে দিনের পর দিন এই মলের উচ্চতা বাড়তে থাকে। মলস্তূপ উচ্চতা খুব বেশি হয়ে গেলে গন্ডার আর পুরনো স্তূপে মলত্যাগ করতে পারে না। তখন সে কাছাকাছি জায়গায় একটা নতুন মলস্তূপ তৈরি করে। মলস্তূপ মানে হচ্ছে পায়খানা স্তূপ, ঠিক আছে।
আর চোরা শিকারীরা গন্ডারের এই অভ্যাসেরই সুযোগ নেয়, গন্ডারের মরস্তূপের কাছেই তারা তাদের শিকারের অপেক্ষায় থাকে। ঠিক আছে, মানে গন্ডারের এটা একটা দুর্বলতা বলতে পারো, সেই দুর্বলতার সুযোগটাই চোরা শিকারীরা নেয়, তাদের শিকার করে খড়গটাই মেন ওরা শিকার করে, এছাড়াও বিভিন্ন উপকরণ গন্ডারের থেকে নেয়। তা সেইটার জন্যে তারা এই গন্ডারের এই দুর্বলতা অংশটা টার্গেট করে। ঘাস জমির বাস্তুতন্ত্র ও গন্ডার, এই প্রশ্নটা খুব আসে, এটা রেডি রাখবে। ঘাস জমির বাস্তুতন্ত্রের ওপর একশৃঙ্গ গন্ডারের নানা প্রভাব লক্ষ্য করা যায়। খড়গ দিয়ে মাটি খুঁড়ে ফেলার ফলে নতুন নতুন বীজ থেকে অঙ্কুরোদ্গমের সম্ভাবনা বৃদ্ধি পায়, ফলে প্রাকৃতিক বনভূমি বা ঘাস জমির প্রাচুর্য ও প্রসার ঘটায়। তৃণভোজী নানা বন্যপ্রাণী এবং তাদের খাদক শিকারী প্রাণীর খাদ্য সম্ভার বেড়ে যায়। একশৃঙ্গ গন্ডার নানা গাছের ফল খায়, এরা একসঙ্গে এক জায়গায় মলত্যাগ করে, তারপর মল যখন অনেক উঁচু হয়ে যায় তখন খড়গ দিয়ে তাকে সমান করে। এই মলে উদ্ভিদের পুষ্টি উপাদান খুব বেশি পরিমাণে থাকে, তাই ফল খাওয়ার 3 থেকে 7 দিন পর যখন ওই মলের ওপর বীজগুলো পড়ে স্বাভাবিকভাবেই তাদের অঙ্কুরোদ্গম ঘটে, ফলে ওই গাছগুলি অনেক দূরে দূরে ছড়িয়ে পড়ে। পাখিরা ওই মল মধ্যস্থ বীজগুলো যখন খাদ্যরূপে গ্রহণ করে এবং বহু দূরে মলত্যাগ করে তখন নতুন নতুন জায়গায় বীজ থেকে গাছ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এবার হচ্ছে গন্ডারের সংকট ও সংরক্ষণ, এই প্রশ্নটা তো ভেরি মাচ ইম্পর্টেন্ট, একদম রেডি রাখতে হবে। একশৃঙ্গ গন্ডার প্রাকৃতিক, মানে গন্ডার থেকে কিছু না রেডি রাখলেও এটা রেডি রাখতে হবে। প্রাকৃতিক পরিবেশে প্রায় 35 থেকে 45 বছর অবধি বাঁচে, এদের সংখ্যা কমে যাওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে চোরা শিকার। গন্ডারের খড়গের একটা উত্তেজক গুণ আছে, এই ভ্রান্ত বিশ্বাসের জন্য চোরা শিকারীদের লোভের শিকার হয় সে মানে এখানে একশৃঙ্গ গন্ডার। যদিও এই বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, থাকার জায়গা বা বাসস্থানের ধ্বংস হয়ে যাওয়ার এর বিপন্নতা অন্যতম কারণ। গন্ডার সংরক্ষণের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে গন্ডার শিকার নিষিদ্ধ করা হয়েছে। একসময় সিন্ধু নদীর উপত্যকা থেকে মায়ানমারের উত্তর দিক পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলে একশৃঙ্গ গন্ডারের দেখা পাওয়া যেত। বর্তমানে ভারতীয় উপমহাদেশের আসামের ব্রহ্মপুত্র নদী অববাহিকা অঞ্চলে মানস, কাজিরাঙ্গা, পবিতারো ইত্যাদি, পশ্চিমবঙ্গের 2টো ন্যাশনাল পার্ক জলদাপাড়া, গরুমারা, উত্তরপ্রদেশের দুধুয়া সংরক্ষিত অরণ্যে আর নেপালের চিতওয়ান জাতীয় উদ্যানেই কেবল এদের দেখা পাওয়া যায়। ক্লাস 8-এর অধ্যায় 10-এর পার্ট 5 অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের সংরক্ষণের পুরো বই অনুসারে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে সেগুলো, আর একটা মানে পোর্শনটাতে কি আছে সেইটার পুরো ইন ডিটেলসে আলোচনা। আশা করছি এইটা যদি তোমরা ফলো করে পড়ো তাহলে তোমাদের আসন্ন সামেটিভ পরীক্ষার জন্য তোমরা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে এবং এর সাথে সাথে এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে তার জন্য তোমরা রেডি হয়ে যাবে। তো এটা লাস্ট পার্ট, তো এই চ্যাপ্টারটা কভার হয়ে গেল। এরপরে হচ্ছে এই চ্যাপ্টারের তোমাদের প্রিয় সুব্রদীপ স্যার সাজেশান বানিয়েছে, তো সেই সাজেশানের ভিডিওটা আসবে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার যে সেই ভিডিওটা দেখতে, যদি কোনো বেসিক কনসেপ্টের প্রয়োজন পড়ে তখন তোমরা এই ভিডিওগুলো দেখতে আসবে, তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, চিন্তা করার কোনো কারণ নেই। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।